23 আগস্ট 2001 সালে কানাডার টরন্টো পিয়ারসন বিমানবন্দর থেকে একটি যাত্রীবাহী বিমান যাত্রা শুরু করে লেসবনের উদ্দেশ্যে। তখন প্লেনে প্রায় 293 জন যাত্রী ছিল। মাঝ আকাশে বিমানটি যখন আটলান্টিক মহাসাগর অতিক্রম করছিল তখন সেটি প্রায় 3900 ফিট উচ্চতায় ছিল এবং দূর দূরান্ত পর্যন্ত সমুদ্রের পানি ছাড়া কোনো কিছুই দেখা যাচ্ছিল না। এতটুকু পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ করে প্লেনে থাকা সকল ফুয়েল শেষ হয়ে যায় এবং তার সাথে সাথে প্লেনের দুটি ইঞ্জিনও অকেজো হয়ে পড়ার মতো অবস্থা হয়ে যায়। হঠাৎ করে এমন ঘটনা ঘটে যাওয়ার কারণে বিমানের পাইলটরাও অবাক হয়ে গিয়েছিল। এমন অবস্থায় প্লেনের পাইলট বিমানটিকে এই ভয়ঙ্কর গভীর সমুদ্রে নামানো ছাড়া আর কোনো উপায় ছিল না। তবে পাইলট যদি ভুলেও এই কাজটি করত তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে পুরো বিমানটি পানির নিচে চলে যেত। কিন্তু হঠাৎ করেই তাদের সাথে ঘটে অদ্ভুত একটি ঘটনা, যেটি পুরো এভিয়েশন ইন্ডাস্ট্রিকে অবাক করে দিয়েছিল। কি ছিল সে ঘটনা এবং প্লেনে থাকা সমস্ত যাত্রীদের শেষ পর্যন্ত কি হয়েছিল সেটি আমরা আজকে জানার চেষ্টা করব। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এই ঘটনাটি শুরু হয় কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এবং 23 আগস্ট 2001 সালে তখন স্থানীয় সময় ছিল রাত 8:56। এয়ারবাস 236 কানাডা থেকে পর্তুগালের লিসবনে যাচ্ছিল। এটি প্রায় 7 ঘন্টার মতো জার্নি ছিল, যেখানে 293 জন প্যাসেঞ্জার, 2 জন পাইলট এবং 13 জনের মতো ক্রু সদস্য ছিলেন। টেক অফ করার পূর্বে অন্য যে কোনো বিমানের মতো এটিতেও প্রায় প্রয়োজনের চাইতে 4 টন বেশি ফুয়েল লোড করা হয়েছিল, টোটাল 46.9 মেট্রিক টন। প্লেনটি চালাচ্ছিলেন অত্যন্ত দক্ষ পাইলট, যার প্রায় 16,800 ঘন্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল এবং 48 বছর বয়সী ক্যাপ্টেন রবার্ট বিচে। এর মধ্যে তার প্রায় 300 ঘন্টার চাইতেও বেশি অভিজ্ঞতা ছিল এই এয়ারবাস 236 চালানো। তার সাথে ছিলেন 28 বছর বয়সী ফার্স্ট অফিসার ডাগ ডিজেগার। তার মানে পাইলট এবং কো পাইলট দুজনই অত্যন্ত দক্ষ ছিলেন। যাত্রীদের সাধারণ বোর্ডিং শেষ হওয়ার পর রাত 8:22 প্লেনটি টেক অফ করে। টেক অফ করার মাত্র কয়েক মিনিটের মধ্যে প্লেনটি আকাশে 3900 ফিট উচ্চতায় উঠে যায়। এটি ছিল প্লেনটির ক্লোজিং অ্যালটিটিউড। প্লেনটি টেক অফের পর সরাসরি সেটি আর মাত্র অল্প কিছু সময় পরেই লেসবনে নামার কথা ছিল। এতটুকু পর্যন্ত প্লেনের সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু তখন প্রায় অনেক রাত হয়ে গিয়েছিল, তাই প্লেনে থাকা যাত্রীরা সবাই বিশ্রাম নিচ্ছিলেন। এর মধ্যে অনেকে ঘুমিয়েও পড়েছিলেন এবং প্লেনে থাকা পাইলটদের তখন তেমন কোনো কাজই ছিল না। এভাবে প্রায় 4 ঘন্টা কেটে যায়। প্লেনটি চলতে চলতে আটলান্টিক মহাসাগরের প্রায় মাঝখানে এসে পৌঁছায়। এর মধ্যে হঠাৎ করে ক্যাপ্টেন রবার্ট রিডিংয়ে আশ্চর্যজনক একটি জিনিস দেখতে পান। ককপিটে আশ্চর্যজনক একটি অ্যালার্ম বাজছিল, যা ছিল হাই অয়েল প্রেশার, লো অয়েল কোয়ান্টিটি এবং লো অয়েল টেম্পারেচার। সাধারণত যে কোনো প্লেনে এ ধরনের অ্যালার্ম আশা করা খুবই স্বাভাবিক একটি বিষয় ছিল এবং এক্ষেত্রে পাইলটরা ককপিটে বসে থেকে ক্রু মেম্বারদেরকে দিয়ে এগুলো সমাধান করে নেন। কিন্তু এই এয়ারবাসের যে সমস্যাটি দেখা দিয়েছিল এটি ছিল খুবই অদ্ভুত। ক্যাপ্টেন এবং ফার্স্ট অফিসার দুজনে এই এয়ারবাস 236 চালানোর প্রচুর অভিজ্ঞতা ছিল, কিন্তু তারা তাদের জীবনে এ ধরনের সমস্যা আগে কখনো দেখেননি অথবা শুনেননি। তাই তারা দুজনেই থমকে গিয়েছিল এই ইউরোপটি আসলে কি ছিল। তখন তারা খুব দ্রুত ফ্লাইট ম্যানুয়ালটি খুলে এবং সেখানে এর সমাধান খুঁজে বের করার চেষ্টা করে, কিন্তু সেখানেও তারা এ ধরনের কোনো বিষয় দেখতে পায়নি। পাইলটরা চাইলে এই বিষয়টি ইগনোর করতে পারত, কিন্তু কোনো পাইলটই চাইবে না যাত্রীবাহী একটি প্লেন মাঝ আকাশে রেখে এ ধরনের বিষয়গুলো ইগনোর করতে। এ কারণে ক্যাপ্টেন এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানার জন্য তাদের কন্ট্রোল সেন্টারের সাথে যোগাযোগ করে, কিন্তু আশ্চর্যজনকভাবে কন্ট্রোল রুমের দক্ষ লোকরাও পাইলটকে হতাশ করে দিয়েছিল, কারণ তারাও এই বিষয়ের কিছুই জানত না এবং কন্ট্রোল রুম থেকে তাদেরকে বলা হয়েছিল যে তারা যেন এই অ্যালার্মটির দিকে নজর রেখে যত দ্রুত সম্ভব সমুদ্র ত্যাগ করে। এর মধ্যে তারা বিষয়টি ভালোভাবে জানার চেষ্টা চালিয়ে যাবে। এই অবস্থায় প্লেনটি অনেক সময় ধরে চলতে থাকে এবং পাইলটরা মনে করে যে এটি হয়তো কোনো ফলস অ্যালার্ম হতে পারে। এই ভেবে তারা দুশ্চিন্তা মুক্ত হয়ে যায়। এই ঘটনার ঠিক 8 ঘন্টা পর পাইলটদের সামনে আরেকটি অ্যালার্ম আসে, সেটি হচ্ছে অয়েল ইমব্যালেন্স। সাধারণত প্রতিটি বিমানে দুটি পাখায় সমানভাবে তেল লোড করা থাকে। এর মধ্যে কোনো একটিতে ফুয়েল কমে গেলে ককপিটের একটু বাঁকা হয়ে যায়, তখন এ ধরনের অ্যালার্ম আসা খুবই স্বাভাবিক। ঠিক এই কারণেই এ ধরনের অ্যালার্ম পেলে পাইলটরা কোনো চিন্তা করেন না, কারণ তারা সেটি ককপিটে বসে থেকে সমাধান করতে পারেন। এখানেও তারা ঠিক একই কাজ করলো। এই প্লেনটির ডান পাশে তেল কিছু কম ছিল, তাই তারা বাম পাশে কিছু তেল ডান পাশে ট্রান্সফার করে এবং একইভাবে তারা অ্যালার্মটি ঠিকই সমাধান করতে পারে। কিন্তু তারা ভুলেও টের পাননি যে নিজের অজান্তেই তারা অনেক বড় একটি ভুল করে ফেলেছেন। আসলে ফুয়েল ট্রান্সফার করার সময় প্লেনের 2 নম্বর ইঞ্জিনটি অয়েল টেম্পারেচার কমতে শুরু করে এবং প্রথম ইঞ্জিনটিতে অয়েল প্রেশার বাড়তে শুরু করে। বিষয়টি দেখে পাইলটরা ঘাবড়ে যায়, কেননা প্লেনটি তখন আটলান্টিক মহাসাগরের ঠিক মাঝামাঝি ছিল এবং 3900 ফিট উচ্চতায় খুব দ্রুত ল্যান্ড করার প্রয়োজন ছিল।
কিন্তু আশেপাশে দূর দূরান্তে কোনো মাটি দেখা যাচ্ছিল না, তাই তারা কোথাও প্লেনটি ল্যান্ড করাতে পারছিল না। সেখানে সবচেয়ে কাছে যে এয়ারপোর্টটি ছিল সেটি ছিল পর্তুগালের লাজেস এয়ারবেস। তখন তারা রাডারের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। তাদের সাথে যোগাযোগ করার পর তারা খুব দ্রুত অনুমতি পেয়ে যান। এরপর তারা প্লেনটিকে ঘুরিয়ে লাজোসের দিকে নিয়ে যায়। এমন অবস্থায় ট্রেনের ক্যাপ্টেন বুঝতে পারেন যে প্লেন থেকে প্রতি মিনিটে প্রায় 1 গ্যালন করে ফুয়েল কমে যাচ্ছে। তখন তাদের কাছে মাত্র 60 টন ফুয়েল অবশিষ্ট ছিল। এই পরিমাণ ফুয়েল দিয়ে প্লেনটি মাত্র 2-1 ঘন্টা উঠতে পারবে। লাজোস এয়ারপোর্ট তাদের থেকে তখনও 280 কিলোমিটার দূরে। সুতরাং এখন তাদের কাছে নিকটবর্তী এয়ারপোর্টে পৌঁছানোর জন্য পরিমাণ মতো ফুয়েলও ছিল না। কিন্তু তারপরেও তারা হার মানেনি। তারা শত চেষ্টা করেও পৌঁছাতে থাকেন এয়ারপোর্টের দিকে। কিন্তু তখন প্লেনটিতে আরও একটি সমস্যা দেখা দেয়। সেটি হলো প্লেনের পাখাতে তখন আগুন ধরে যায়। বিষয়টি দেখে পাইলটদের প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা, কারণ প্লেনে তখন মাত্র একটি পাখাই অবশিষ্ট ছিল এবং সেখানে খুব স্বল্প পরিমাণ ফুয়েল ছিল। তখন ক্যাপ্টেন উপস্থিত বুদ্ধিতে প্লেনটিকে একটি ইঞ্জিনে চালানোর জন্য 39,000 ফুট উচ্চতা থেকে 33,000 ফুট উচ্চতায় নিয়ে আসেন। যেহেতু জ্বালানি দ্রুত ফুরিয়ে যাচ্ছিল, সেহেতু পাইলটরা প্লেনের ইঞ্জিনে কোনো লিকেজ আছে কিনা সেটি খুব দ্রুত খুঁজে বের করার চেষ্টা শুরু করে দেন। কিন্তু চারিদিকে প্রচণ্ড অন্ধকার থাকার কারণে সেটি সঠিকভাবে বুঝতে পারছিল না এবং এর মধ্যে কন্ট্রোল রুম থেকে তাদের সাথে যোগাযোগ করে বলা হয় প্লেনটিকে 33,000 ফুট উচ্চতা থেকে 20,000 ফুট উচ্চতায় নিয়ে আসার জন্য, যাতে করে প্লেনের লিকেজটি সহজে খুঁজে বের করা যায়। কিন্তু পাইলটরা তখন শত চেষ্টা করেও প্লেনটিকে এত নিচে নামিয়ে আনতে পারছিল না, কারণ কোনো কারণে যদি লিকেজ খুঁজে বের করা না যায় তাহলে প্লেনটিকে আবার পুনরায় 33,000 ফুট উচ্চতায় নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। তখন বাধ্য হয়ে প্লেনটিকে সমুদ্রে ল্যান্ড করতে হবে। আর এত বিশাল সমুদ্রে এই প্লেনটি ল্যান্ড করলে সেটি পানির নিচে তলিয়ে যেত। তাই পাইলটরা মেইনটেনেন্স রুমের কথাটি রাখতে পারলেন না। তারা কোনো ঝুঁকি না নিয়ে প্লেনটি একই উচ্চতায় রেখে লাজোস এয়ারবেসের দিকে চলতে থাকে, কারণ তাদের কনফিডেন্স ছিল এভাবে চললে ট্রেনটি খুব দ্রুত সেখানে পৌঁছাতে পারবে। অন্যদিকে লাজেস এয়ারবেসের অথরিটি সকল প্রকার প্রস্তুতি নিয়ে রেখেছিল যাতে করে প্লেনটি ল্যান্ড করতে কোনো সমস্যা না হয়। প্লেনটি তখন দ্রুত গতিতে এয়ারবেসের দিকে এগুচ্ছে, কিন্তু হঠাৎ করে প্লেনের দ্বিতীয় ইঞ্জিনটিতেও আগুন লেগে যায়। তার সাথে সাথে সবাই নিশ্চিত হয়ে যায় যে প্লেনের ভেতরে কোথাও অবশ্যই লিকেজ রয়েছে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। দ্বিতীয় ইঞ্জিন থেকে আগুন লাগার সাথে সাথে প্লেনের সবকিছু বন্ধ হয়ে যায়। তখন প্লেনে থাকা যাত্রীরা সবাই আতঙ্কের মধ্যে পড়ে যায়। কিন্তু র্যাম্প পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে ইমার্জেন্সিভাবে ককপিটের ইলেকট্রিসিটি চালু ছিল যাতে করে বিমানটি চলতে পারে। 33,000 ফুট উচ্চতা থেকে 30,000 ফুট উচ্চতায় চলে আসে। এই অবস্থায় প্লেনটি দুলতে থাকে। একে বলা হয় গ্লাইড রেশিও। এই প্লেনটিতে তখন গ্লাইড রেশিও ছিল 15.1, অর্থাৎ এই প্লেনটি প্রতি 15 ফুট সামনে গিয়ে 1 ফুট করে নিচের দিকে নামে। তখন ইমার্জেন্সি এয়ারপোর্ট থেকে প্লেনটির দূরত্ব মাত্র 121 কিলোমিটার বাকি ছিল। সেই দূরত্ব অতিক্রম করা এই অবস্থায় সম্ভব ছিল, কিন্তু পাইলটদের কাছে তখন আরও একটি সমস্যা আসে। সেটি হচ্ছে তার সামনে একটি দ্বীপ ছিল। তখন সেই প্লেন আর দ্বীপের মধ্যে মাত্র 15 কিলোমিটার দূরত্ব ছিল, কিন্তু তখনও প্লেনটি প্রায় 20,000 ফুট উচ্চতায় ছিল। এত উপর থেকে প্লেনটি ল্যান্ড করলে ক্র্যাশ হওয়ার সম্ভাবনা প্রচুর ছিল। তখন অথরিটিরা পাইলটকে একটি বুদ্ধি দেন, সেটি হলো প্লেনটিকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে একটু ঘোরাতে। পাইলটরা সেটিও সফলভাবে করে। তখন বিমানের উচ্চতা ভূমি থেকে মাত্র 5,000 ফুট উপরে চলে আসে, কিন্তু তারপরেও প্লেনটিতে ঝুঁকি থেকেই যায়। তখন পাইলটরা বুদ্ধি করে একটু অ্যাঙ্গেল ঘুরিয়ে প্লেনটিকে 2,000 ফুট উচ্চতায় নিয়ে আসে। এই উচ্চতায় প্লেনটি ল্যান্ড করার জন্য আদর্শ। তারপরেও এই উচ্চতাতেও অনেক ধরনের ঝুঁকি থেকে যায়, কারণ এত স্পিডে প্লেনটি যখন ল্যান্ড করবে তখন সেটি ক্র্যাশ হওয়ার সম্ভাবনাও থাকে। তারপরও প্লেনটি ল্যান্ড করার সাথে সাথে তার সবগুলো চাকা লক হয়ে যায়। প্লেনটি ল্যান্ড করার সাথে সাথে তার গতি ছিল 370 কিলোমিটার প্রতি ঘন্টা। তারপরেও প্লেনটি এয়ারবেস থেকে প্রায় 270 মিটার পর্যন্ত চলে এবং এরপর প্লেনটি থেমে যায় বিশাল একটি ধাক্কা খেয়ে। তখন প্লেনের চাকাগুলোর অবস্থা খুবই করুণ হয়ে পড়ে। দ্রুত ল্যান্ডিংয়ের কারণে প্লেনে থাকা 14 জন যাত্রী এবং 2 জন ক্রু সামান্য আঘাত পেয়েছিলেন। তারপরে প্লেনটি খুব সফলভাবে ল্যান্ডিং করেছিল তারা, এবং পরবর্তীতে 121 কিলোমিটার দূরত্বে কোনো ইঞ্জিন ছাড়া পৌঁছে ল্যান্ড করার রেকর্ডটি অর্জন করেছিলেন এই বিমানের পাইলটরা। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধরে সময় নিয়ে আমাদের এই কন্টেন্টটি দেখার জন্য। এ ধরনের আরও কিছু কন্টেন্ট আমাদের চ্যানেলে দেয়া আছে, আপনার সময় থাকলে দেখে আসতে পারেন। ধন্যবাদ।